এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। শুভ সন্ধ্যা সুধী দর্শকবৃন্দ, আমার সাহিত্যমোদী দর্শকবৃন্দ। মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ পরিচালিত আবারও একটি সাহিত্য মুখর সন্ধ্যায় আপনাদের সুস্বাগতম জানাই। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এমনই সাহিত্য মুখর সন্ধ্যার জন্য। আপনাদের আগ্রহকে মাথায় রেখে আপনাদের আশ্রয় এবং প্রশ্রয় দুটিকেই মাথা পেতে নিয়ে আজকে সমাজে সুস্থ সাহিত্য প্রসারে ভূমিকা পালন করে আসছে মুক্ত আবহ দীর্ঘদিন ধরে। আর আমাদেরও কোথাও যেন একটা দায়বদ্ধতা ছিল, আপনাদের কাছে এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা ছিলাম যে আমরা এই শহরের অলিতে গলিতে সমস্ত সাহিত্যিকদের তুলে আনব আপনাদের জন্য, আপনাদের ঋদ্ধ করব তাদের সাহিত্য জীবনের পথ চলা দিয়ে। এই নিয়মের ব্যতিক্রম কিন্তু আজও হয়নি। আজকে আমরা আমাদের মধ্যে এমনই একজন প্রাজ্ঞ মানুষকে পেয়েছি, যিনি শুধু নিরলস সাহিত্য চর্চার মাধ্যমে জীবন অতিবাহিত করেননি, তিনি সেনাবাহিনীতে কমিউনিকেশন ডিপার্টমেন্টে দায়িত্বপূর্ণ কঠোর পদ সামলে কিছুমাত্র অবসর গ্রহণ করে শিক্ষকতাকে সঙ্গী করে নিয়ে তুলে নিয়েছেন কলমকে তার নিজের জীবনে। এমনই একটি মানুষ আজকে আমাদের অতিথি, আপনাদের অতিথি, আমাদের সকলের অতিথি। আসন অলঙ্কৃত করে বসে আছেন। আসুন, আমরা জানি আপনি উন্মুখ হয়ে আছেন আজকের অতিথির সাথে পরিচয় পর্ব সেরে নেওয়ার জন্য। আমাদের মধ্যে আজকে আছেন রামাশিস মুখার্জি। আমরা অত্যন্ত হার্দিক উষ্ণতার সাথে তাকে অনুষ্ঠানে বরণ করে নিই। আসুন দাদা, আপনাকে সুস্বাগতম জানাই। নমস্কার, আমি রামাশিস মুখার্জি। আমি বলুন। আমি এই মুক্ত বাংলায় এইখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য ও গর্ববোধ করছি। আপনি কতটা ধন্য হয়েছেন, কি আপনি কতটা গর্ববোধ করছেন, তার থেকেও আমরা আপনাকে সম্মান দিতে পেরে, আপনাকে আনতে পেরে আমরা নিজেরা সম্মানিত হয়েছি। আপনার সাহিত্য সাধনার যে ধারা, তাতে নিশ্চয়ই আমরা প্রাজ্ঞ হব। এই উদ্দেশ্যকে রেখে আমরা আলোচনার প্রবাহ এগিয়ে নিয়ে যাই। প্রথমেই আমরা একটু জেনে নিই আজকে এই মুহূর্তে এই সময়ে আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে, সেই অভিজ্ঞতার কথা দুই একটি। খুব সুন্দর, যে একটা আন্তরিকতার সাথে এই পরিবেশটা পেয়েছি, স্বচ্ছতার সাথে একটা পরিবেশ পেলাম। আমি মুক্ত বাংলাকে অসংখ্য ধন্যবাদ, আর সঞ্চালক মহাশয়কেও আমি আমার অনেক আর্থিক শুভকামনা জানাই। ভালো থাকুক। পথ চলতে চলতে যখন এমনই মানুষদের সাথে আমাদের দেখা হয়, তাদের সঞ্চিত রত্ন থেকে আমরা কিছু অক্ষর তুলে নিই আমাদের জীবনের জন্য। আমরা জেনে নিই তাদের কর্মের যে গতি, তাদের কলমের যে অগাধ গতিবিধি, তার মধ্যে দিয়ে তারা কি বার্তা সমাজে ছড়িয়ে দিতে চাইছেন। আর এইটুকু জেনে নেওয়ার জন্য আমাদের অবশ্যই আসতে হবে
তার সৃষ্টির মধ্যে। আমরা প্রথমেই আজকে আমাদের কবি বন্ধুকে নিশ্চয়ই আমরা আবেদন জানাবো, অনুরোধ রাখবো যে তার প্রথম একটি কবিতা আমাদের সকলের জন্য পাঠ করার জন্য। আসুন আমরা শুনে নিই আজকে কবি কণ্ঠে প্রথম কবিতা। প্রথমেই বলি, যেহেতু এটা কবিতার আসর, তো আমি এই কবিতা কি সেইটা নিয়ে আমি একটি কবিতা পাঠ করছি। কবিতা কি? কবিতা মানে সে, তুমি আর আমি। কবিতা মানে ছিল, আছে আর থাকবে। কবিতা মানে সুখ, দুঃখ আর বিস্ময়। কবিতা মানে পাতাল, ভূমি, আকাশ। কবিতা মানে শৈশব, যুবা আর বার্ধক্য। বাহ! কবিতা মানে না বলা, ইঙ্গিত উজাড় করে দেওয়া। কবিতা মানে জলধারা, বাতাস, সূর্যালোক। কবিতা মানে চোকাচোকি, মিলন আর সৃষ্টি। নমস্কার। সত্যি কবি তার অনুভূতি লেখেন তার কবিতাতে, কবিতার অক্ষর সাজান তার কবিতার মধ্যে দিয়ে। কবিতা আসলে কি, এটা সত্যি খুব কঠিন প্রশ্ন। সত্যি কথা বলতে কি, কবিতা লিখতে বসে কখনো যেন মনে হয় যদি অক্ষর আমার সাথে হাত মেলালো তো ছন্দ কোথাও ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, যদি ছন্দ আমার সাথে হাত মেলালো কোথাও যেন ভাবের একটা ঘাটতি থেকে যাচ্ছে। এই সকল ছন্দ, অক্ষর, ভাব, বিষয়বস্তু সব কিছুকে সমানভাবে একটা উচ্চতায় পৌঁছে দিয়ে একটা সৃষ্টির নাম, তাকেই মনে হয় আমরা কবিতা বলি। আর এই অনুভূতির কথাই আমাদের বলে গেলেন আজকের আমাদের কবি বন্ধু। আপনাকে অজস্র ধন্যবাদ জানাই দাদা। দাদা, চলতে চলতে আমরা কবিতা তো শুনবই, আপনার আরও অনেক কবিতা আমরা শুনব, কিন্তু যে কথাটা আমার এই মুহূর্তে জানতে ইচ্ছা করছে যে আপনার লেখালেখির জীবন কবে থেকে শুরু হয়েছে? আমি যখন স্কুল লাইফে পড়ি, আচ্ছা, তখনই একটু আধটু করে লেখা শুরু হয়েছিল। আচ্ছা, তখন ধরুন ওই ক্লাস 8-9 পড়ছি, সেই অবস্থাতে। আচ্ছা আচ্ছা। পড়তে তারপরে আস্তে আস্তে যখন পরীক্ষা টরীক্ষা আসতে থাকলো, একটু থেমে গেল। তারপরে হায়ার সেকেন্ডারিতে সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করলাম। এবার তারপরও তখন একটা বিরাট চাপ, তখন আবার ছেদ পড়ে গেল। আর এরপর আমি অ্যাডভান্স ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছিলাম। আচ্ছা, তারপর সেনা বিভাগে আমি চলে যাই। সেনা বিভাগে চলে যাওয়ার পর আমি সেখানে এই বিভাগেই আমি চাকরি করি। এবং সেখানে কমিউনিকেশন, যেটা স্যাটেলাইট, কম্পিউটার্স থেকে আরম্ভ করে ডিজিটাল সমস্ত মাধ্যমে আমি সেখানে একজন বিজ্ঞানী হিসাবে, বিজ্ঞানী বললে ভুল হবে, টেকনিশিয়ানই বলতে পারেন, বা কমিউনিকেটার্স হিসেবে আমি কাজ করতাম। তো দিয়ে তারপর কিছু দিন পর চাকরি করার পর ওই সময় আমার কবিতা লেখালেখি একদম ব্যস্ততার জীবন, বুঝতেই পারছেন, সৈনিক জীবনের বন্ধ হয়ে গিয়েছিল। হয়তো কখনো কখনো একটু মনে আসতো, সেটা হয়তো একটু মনে দুঃখ লাগতো, যেটা ভুলে যাচ্ছি, যা হয়নি। তারপর আমি ভিআরএস নিয়ে নিলাম। 19.5 বছর চাকরি করার পর ভিআরএস নিয়েছিলাম। এসে এখানে আসার পর স্কুলের শিক্ষকতা করি। শিক্ষকতা করতে করতে আবার সেটা আমার মনের মধ্যে এলো। তখন বুঝতে পারছেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়ে আবার সেই ভাবনা চিন্তাগুলো হাজির হয়ে গেল। তখন থেকে মোটামুটি এরপর আমার চলেইছে এখনো পর্যন্ত। বাহ! আমাদের কবি বন্ধুর এই যে সাহিত্য জীবন, কোথাও একটা যেন সেরকম মিল পাচ্ছিলাম। দেখুন আপনাদের একরকম লাগে কিনা, একটা ফল থেকে বীজ তৈরি হয়, কিন্তু বীজের ভিতরে প্রাণ কোথাও যেন সুপ্ত অবস্থাতে তার বিকাশের জন্য অপেক্ষা করে থাকে। তারপর যখন আলো, হাওয়া, তাপ, অঙ্কুরোদ্গমের শর্তগুলি ঠিকভাবে উপযুক্ত পরিবেশে সেই বীজটি এসে পৌঁছায়,
তখন সে আস্তে আস্তে ডালপালা মেলে একটা বিরাট মহিরুহে পরিণত হয়। আমাদের কবি বন্ধুর আজকে যে সাহিত্যের সৃষ্টির নেশা, কোথাও যেন মাঝখানে একটা কর্মকঠোর জীবন যাপনের জন্য এরা বীজের মতনই সুপ্ত রয়ে গেছিল। তারপর এখন আবার অবসর গ্রহণের পর এবং শিক্ষকতা জীবনে ফিরে আসার পর যখন পেনকে সঙ্গী করে নিতে হলো, পেপারকে সঙ্গী করে নিতে হলো, আবার সেই পরিবেশ ফিরে এলো এবং কবিতা নেশায় আক্রান্ত হয়ে আবার সাহিত্য সৃষ্টিতে উনি মেতে উঠলেন। কি অপূর্ব, তাই না? এইগুলোর জন্যই তো আমাদের এই সাহিত্য সন্ধ্যার আয়োজন, আমাদের এই সাহিত্য সৃষ্টির আলোচনাটাকে আমাদের জারি রাখার প্রয়োজন, যে এক একজন কবির মধ্যে কত রকমের বৈচিত্র্য তার জীবনে আমরা পাই। আমরা শুধুমাত্র কথার কচকচানিতে থাকবো না, আবারও আমরা চলে আসব আমাদের কবি বন্ধুর দ্বিতীয় নিবেদনে। তার দ্বিতীয় কবিতা কি এনেছেন আমাদের জন্য বেছে, সেটা আমরা শুনে নিই। আমাদের কবি বন্ধু তৈরি হতে হতে প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় যে কথাটুকু, সেই কথাটুকু সেরে নিই। আপনারা যারা ক্যামেরার ওই পারে আছেন, যারা আমার সাহিত্যমোদী বন্ধু, তাদের যে আন্তরিক ইচ্ছাটুকু যে আমাদের এই স্টুডিওতে এসে এই আসন অলঙ্কৃত করে একটা সাক্ষাৎকারে অংশগ্রহণ করা, তারা আর দেরি করবেন না, সত্তর ফোন করুন 6294345327 এই নাম্বারে। আমি আপনাদের এখানে এই সাক্ষাৎকারের আয়োজন করব এবং আপনাদের প্রতিভাকে যথাযথভাবে তুলে ধরব, এই প্রতিজ্ঞা করলাম। আসুন আমরা চলে আসি আমাদের কবি বন্ধুর দ্বিতীয় নিবেদনে। নমস্কার, আমি এই কবিতা বাস্তব একটি কবিতা। আমি স্কুলে মাস্টারি করতে করতে দেখি অনেক বাচ্চা তারা স্কুলে আসে না, ঘুরে বেড়ায়, আর তাদের জীবনের কি অবস্থাটা সেটাই আমি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছি। বাহ, মানে যেটা ড্রপ আউট শিশু আর কি, হ্যাঁ, তাদের সম্বন্ধেই আপনি তাদের, লিখতে চাইছেন। এবং মা বাবার যেটা কর্তব্য সেটা থেকে অবহেলার জন্য বাহ, ভাষা আমার হারিয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, ওড়াই বড়াই করার ফানুষ, কিন্তু আমার ভাষা হারিয়ে গেছে, বাস্তবতায় হারিয়ে গেছে মনুষ্যত্বের হুঁশ। স্কুলের আঙিনায় আনতে গেলাম তাদের, যেসব শিশু ঘুরছে রেল লাইনের ধারে, সংগ্রহ করছে মালগাড়ি থেকে কয়লা, জীর্ণ ছিন্ন শরীর, পোশাক ময়লা। এলো তারা স্কুলের মনের আনন্দ খুলে, পিতা মাতার অবহেলায় আবার গেল ভুলে। কেউ হলো কাজের মেয়ে, কেউ লাইনের ধারে, ছেলেরা সব টাকার লোভে থাকে নানা রকম ঠেকে। তাদের মধ্যে আবার কয়েকজনকে নিয়ে এলাম স্কুলে, করুণ স্বরে চোখের জলে বুঝিয়ে দিল আসল কথা। ভাবছি জৈবিক চাহিদায় এরাই আজ পিতামাতা। আমার ভাষা হারিয়ে গেছে, বুকে অনেক ব্যথা, অনুভব করতে পারি তাদের অন্তরের কান্না। মাগো মাগো আমি পড়তে চাই, বাবা বাবা আমি খেলতে চাই। নমস্কার। কোথাও একটা মনের মধ্যে একটা এমন একটা তন্ত্রীতে আমাদের কবির কলম আঘাত করল, সত্যি সেটা বলার ভাষা আমার এই মুহূর্তে নেই। আমরা জানি সমাজ তো বিভিন্ন রোগে আক্রান্ত, এটা আবহমান কাল ধরেই হয়ে আসছে, সেটা কখনো বাড়ে কখনো কমে। তার ভেতরে বেকারত্ব আছে, তার ভেতরে অশিক্ষা আছে, তার ভেতরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আছে, অনেক রকম সমস্যা আছে। পথশিশুরা এই অশিক্ষার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। যারা স্কুল ছুট হয়ে তারা স্বাভাবিক এই যে আমাদের মেইন স্ট্রিম লাইফের মেইন স্ট্রিম থেকে বিচ্ছিন্ন হয়ে তারা চলে যায় একটা অন্ধকার জগতে, শুধুমাত্র জীবিকার সন্ধানে তারা ঘুরতে ঘুরতে পেটের দুটো ভাত জোগাড় করতে করতে তারা হারিয়ে ফেলে শৈশবকে। তাদের জন্যেই আমাদের কবি বন্ধুর প্রাণ কেঁদেছে, কলম কথা বলেছে। এবং সত্যি এই মুহূর্তে স্টুডিও ফ্লোরে একটা অপূর্ব চেতনার জাগানোর প্রচেষ্টার রেশ ঘুরে বেড়াচ্ছে। আসুন আমরা সকলে মিলে সচেষ্ট হই, তাদের জন্য কিছু
করার জন্য। আপনাকে এই ধরনের সমস্যা এত সুন্দরভাবে তুলে ধরার জন্য অজস্র অজস্র ধন্যবাদ জানাই। আমরা আসি আবার আমাদের কবি বন্ধুর জীবনের গল্পে, সাহিত্য জীবনের গল্পে। একটা জিনিস দাদা জানতে ভীষণ ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই যাবৎ আপনি জীবনে অনেক রকম ভূমিকা পালন করলেন। কোথাও আপনি আর্মিতে একটা ডিসিপ্লিনড, একটা কর্মকঠোর একটা জীবন কাটালেন, আবার কোথাও ওখান থেকে বেরিয়ে এসে আপনি হলেন মানুষ গড়ার কারিগর। দুটো জীবিকার স্তরে ভিন্ন মেরুর গল্প, ঠিক তো? আপনার সাহিত্য এই যে দুই মেরুর বৈষম্য, দুই মেরুর ভেতরে মেলবন্ধন নিয়ে কিছু কি কথা বলে? আপনার কি মনে হয় যে এই দুই মেরুর এই যে গল্পকে সঙ্গে নিয়ে একটা কবিতা কিছু লেখা, এরকম কিছু ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, অতি অবশ্যই। আমি সাধারণত বাস্তবতাটাকে তুলে ধরার চেষ্টা করি। আমি প্রকৃতি থেকে, সমাজ থেকে যে সমস্ত জিনিস আমার চোখে খারাপ লাগে, সেইগুলো আমার লেখনীর মাধ্যমে, বলে না কলম তরবারির কাজ করে, একদম ঠিক সেই হিসেবে আমি আমার লেখাগুলোকে তৈরি করি, আসে আমার মনে, আমি লিখি। অনেকে হয় আমাকে প্রতিবাদী বলে, আমি বলুক, তাতে আমার ক্ষতি নাই, কিন্তু আমি চেষ্টা করি সমাজকে কিছু দিয়ে যাবার এই আমার লেখনীর মাধ্যমে। বাহ, কিছু চেতনা জাগরণ ঘটানোই আপনার উদ্দেশ্য। ভীষণ ভালো কথা আমরা পেলাম আজকের আমাদের কবি বন্ধুর কাছে। আপনি একটু নস্টালজিক হয়ে মনে করুন, যেদিন আপনার লেখা, মানে আপনার হাতের একটি লেখা, কবিতা বা যে কোনো একটি লেখা প্রথম ছাপাকলে পেশাই হয়ে অক্ষরের রূপ নিয়ে একটা বইয়ের মধ্যে বা ম্যাগাজিনের মধ্যে অথবা পেপারে ছাপা হলো এবং আপনার হাতে এসে সেই বস্তুটি পড়ল, ঠিক সেই মুহূর্তে আপনার মনের অবস্থা কি হয়েছিল? খুব আনন্দ হয়, প্রচণ্ড আনন্দ হয়। আমি শুধু বর্ধমানই নয়, বর্ধমানের বাইরেও আমার অনেক জায়গায় পত্রিকাতে আমার লেখা ছাপা হয় প্রতি বছরই। যেমন এই বছরই পুজোতে 2 জায়গায় হবে ছাপা। আচ্ছা, এছাড়াও বিভিন্ন জায়গায়, নানা রকম জায়গায়, সেটা দুর্গাপুর আছে, কলকাতা আছে, আরও নানা রকম জায়গায় আমার কবিতাকে আমি আমার যারা বন্ধুরা চায় তাদেরকে আমি পাঠাই, তারা ছাপিয়ে দেয়। আলোচনার পথে চলতে চলতে যখন এই প্রসঙ্গে এসেই গেল, তখন আমরা দেখে নিই আমাদের কবি বন্ধু তার অক্ষর কোথায় কোথায় রাখলেন এবং তার জীবনে কি কি কাজ করলেন তার একটা সংক্ষিপ্ত সার আমরা দেখে নিই। এই মুহূর্তে শ্রী রামাশিস মুখার্জি রচনাতে পরিচয় বলে একটি একক কবিতা সংকলন আছে, যেটা কিনা আমাদের অতি পরিচিত দেজ আর্ট প্লেস থেকে মুদ্রিত হয়েছে। এখানে তার লেখা বেশ কিছু কবিতা আপনারা পেয়ে যাবেন। আপনারা আশা রাখছি সংগ্রহ করবেন এবং পড়বেন। এছাড়া কবি কাজ করলেন আমাদের অঙ্কুর বলে একটি পত্রিকা, আরও কাজ করলেন সংসপ্তক বলে একটি পত্রিকা, সেখানেও কবি তার নিজের লেখনীর নিদর্শন রাখলেন। কবি কাজ করলেন অনুভব বলে একটি পত্রিকা, যেখানে দ্বিতীয় সংকলনে তার রয়ে গেছে তার চেতনার কিছু নমুনা, তার লেখনীর কিছু নমুনা। আপনারা সংগ্রহ করবেন, আপনারা পড়বেন। এছাড়া আছে আমাদের অতি পরিচিত কার্জন গেট পত্রিকা, সেখানেও কবি তার নিজের অক্ষরকে সাজিয়েছেন, তার নিজের চিন্তাভাবনাকে সকলের জন্য সাজিয়ে রেখেছেন। এছাড়াও অনেক পত্রিকা এই মুহূর্তে আমার হাতে এসে পড়েছে এবং অনেক বইও এসে পৌঁছেছে, কিন্তু এই স্বল্প পরিসরে আমাদের সবগুলো দেখানো হয়তো সম্ভব হয়ে উঠছে না। আমাদের নিশ্চয়ই আশা থাকবে পরবর্তী দিনকালে আবার কখনো আমাদের কবিবন্ধু আমাদের কাছে এসে এমনই একটি সাহিত্য সন্ধ্যায় বসবেন এবং আমরা আবারও তুলে ধরব তার বাকি লেখনীর কাজগুলো। এই মুহূর্তে চলতে চলতে আমরা চলে আসি আমাদের কবিবন্ধু তৃতীয় কবিতাতে। শুনে নিই তার তৃতীয় কবিতা
আমাদের জন্য কি বাছাই করে এনেছেন। বিভিন্ন স্বাদের, বিভিন্ন রকমের, বিভিন্ন চিন্তাভাবনার, বিভিন্ন চেতনার কবিতা উনি আমাদের উপহার দিয়ে যাচ্ছেন, যার জন্য আজকের সন্ধ্যার এই সাহিত্য সন্ধ্যা খুবই জমে উঠেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। চলে আসুন কবির তৃতীয় কবিতাতে। আমার কবিতার নাম বাঙালি অস্মিতা। বাঙালি অস্মিতা ছিল, আছে ও থাকবে চিরদিন। বাংলা আগে ছিল অনেক বড় জায়গা জুড়ে। ইংরেজ শাসন থেকে মুক্তি পেতে করেছিল এই বাঙালি সবচেয়ে বড় আন্দোলন। বন্দে মাতরম ধ্বনি লিখেছিলেন বঙ্কিম বাংলাতেই। জাতীয় সঙ্গীত বিভক্ত দুই বাংলার রচনা করেছিলেন রবীন্দ্রনাথের লেখনীতে। প্রথম শহীদ হয়েছিলেন বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম। অবিভক্ত বাংলার সূর্য সেন করেছিলেন লুণ্ঠন অস্ত্রাগার। মহিলা শহীদ মাতঙ্গিনী হাজরা ছিলেন বাঙালি। এই কথা ভুলে গেছে অস্মিতা বাঙালির। আজাদহিন্দ ফৌজের গঠন ও সম্প্রসারণ করে বিশ্ববরেণ্য নেতা হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। এই কথা বাঙালি হিসেবে কখনো ভুলতে না পারি। কারাগারের লৌহ কাপাট ভাঙার ডাক দিলেন সেনা ও বিদ্রোহী কবি নজরুল ইসলাম। সেই বাঙালি ও বাংলার ভাষাকে যে করবে অপমান, তাদেরও এই দেশে পেতে হবে শাস্তি, দেব না সম্মান। আবার জেগেছে বাঙালি, করবে বিদ্রোহ আবার, তোমাদেরও এই দেশে নাই প্রয়োজন, হবে ছাড়খাড়। নমস্কার। আবহমান কাল ধরে আজকে আমাদের দেশকে গড়ে তুলতে, আমাদের সমাজকে গড়ে তুলতে তথা মানুষকে গড়ে তুলতে বাঙালির যে ভূমিকা, বাংলা ভাষার যে ভূমিকা, তা কিন্তু অনস্বীকার্য। আমরা ইতিহাস আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, আমরা ইতিহাস পড়ে জেনেছি, আমরা ইতিহাসকে সঙ্গী করে এই তথ্য সমৃদ্ধ হয়েছি। তো কাজেই বাংলা ভাষা আমাদের কাছে মাতৃদুগ্ধের সমান। বাংলা ভাষা আমাদের কাছে অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা এবং একটি জায়গা রাখে, যার জন্য আমরা অবশ্যই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করব। এই ডাক কবিবন্ধু দিলেন তার কবিতার মাধ্যমে আপনার কাছে, আমার কাছে, সকলের কাছে। আসুন এই জন্য কবিবন্ধুকে আমাদের অজস্র ধন্যবাদ জানাই। সাহিত্য সৃষ্টির পেছনে আপনাকে এখনো পর্যন্ত কে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন, কে বা কারা? আমাকে সাহিত্য এই অনুপ্রেরণা জাগানোর মাঝখানে থাকছে প্রকৃতি, বা আমার বন্ধু, আমার পারিপার্শ্বিক, আমার সমাজ, আমার দেশ, আমার বিশ্ব। আপনার সাহিত্য সৃষ্টির উপাদানের ভেতরে আপনি যেখান থেকেই এই উপাদানের রসদ সংগ্রহ করছেন, অবশ্যই আপনি নত মস্তকে স্বীকার করতে চান যে তারাই হচ্ছে আপনার সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণার বিষয়বস্তু। ঠিক তো? সত্যিই তাই। আমরা কোথায় পাই না অনুপ্রেরণা? আজকে বর্ষণমুখর সন্ধ্যাতে প্রকৃতিই তো আমাদের অনুপ্রেরণা যোগায় কিছু সাহিত্য সৃষ্টির জন্য, ঠিক না? আবার অন্যদিকে দেখতে গেলে দেশের কিছু সমস্যা, সমাজের কিছু সমস্যা, সমাজের কিছু পজিটিভ দিক, এসব নিয়েও চিন্তাভাবনা করতে করতে সাহিত্য সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু অনুপ্রেরক হিসেবে এই বিষয়গুলি কাজ করে। আমাদের কবিবন্ধু সেই কথাই বলছে। আজকে আমাদের চতুর্থ কবিতা অর্থাৎ শেষ কবিতা আমরা এবার শুনব আমাদের কবিবন্ধুর কাছে। চলতে চলতে আমাদের কবিবন্ধুর হাতে চলে এসছে তার সৃষ্টি। চতুর্থ কবিতাটি দেখি যে আমাদের জন্য কি বেছে এনেছেন উনি। আসুন আপনার চতুর্থ কবিতায়। আমার কবিতার নাম এগিয়ে চলেছি। গাছপালা, নদ নদী, সমুদ্র সাগর, আকাশ বাতাস ছড়িয়ে আজ আমরা চলেছি, শুধু চলেছি। তাহলে আমরা এগিয়ে চলেছি। জঙ্গল কেটে রাস্তা, সাগরে জাহাজ, আকাশে বিমান, মানুষ দেখছে, উপভোগ করছে, আনন্দ পাচ্ছে।
তাহলে আমরা এগিয়ে চলেছি। ফাঁকা মাঠে বহুতল অট্টালিকা, যানবাহনের কোলাহল, কলকারখানার ধোঁয়া, চলছে দৌড়ঝাঁপ, তাহলে আমরা এগিয়ে চলেছি। শীত ঠান্ডায় আর বরফের নাই ঠোকাঠুকি, বাড়ছে তাপ আর সাগরের জলোচ্ছ্বাস, তাহলে আমরা এগিয়ে চলেছি। অক্সিজেন কম, তাতে কি হয়েছে? ইথেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিয়েছি, তাহলে আমরা এগিয়ে চলেছি। ভোলে বাবা হেরে গেছে আমাদের কাছে, নানা নেশা আমাদের হাতের মুঠোয় আছে, তাহলে আমরা এগিয়ে চলেছি। বিজ্ঞানের কেরামতি, নতুন নতুন আবিষ্কার, পরমাণু বম, হাইড্রোজেন বম, রকেট, ফাইটার, তাহলে আমরা এগিয়ে চলেছি। আমাদের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা বাড়িয়ে দিয়েছি, ভুলিয়ে দিয়েছি কর্তব্য, দায়বদ্ধতা, সামাজিকতা, তাহলে আমরা এগিয়ে চলেছি। নমস্কার। কাকে বলে এগিয়ে চলা? সত্যিই তো যে প্রশ্নগুলো আজকে কবিবন্ধু রাখলেন আমাদের কাছে, এটাকে কি সত্যিই সভ্যতার অগ্রগতি বলে? এটাকে কি সমাজের এগিয়ে চলা বলে? মনে হয় না। আসুন আমরা সবাই মিলে নতুন এক সমাজ গড়ার জন্যে বদ্ধপরিকর হই। আমাদের কবিবন্ধু যে চেতনা আমাদেরকে দিলেন তা জাগরুক হোক সকলের মনে, আপনাদের এবং আমাদের। আমরা ধীরে ধীরে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সাহিত্য সন্ধ্যার একবারে শেষ লগ্নে এসে অবশ্যই যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সমস্ত সাহিত্যিকদেরকেই আমরা করে থাকি, সেই প্রশ্নটি অবশ্যই আসবে আমাদের কবিবন্ধুর কাছে। সেই প্রশ্নটি হলো, সমাজের জন্যে আজকে যাবার আগে, আমাদের এখান থেকে বিদায় নেবার আগে সমাজের জন্য আপনি কি বার্তা রেখে যেতে চাইছেন, সেটা একটু দুই এক কথায় বলুন। প্রত্যেককে আমার বিনীত অনুরোধ যে নিজের ভালোটা দেবার চেষ্টা করুন। কি পেলেন সেটা আশা করার দরকার নাই, আপনি আপনার কর্তব্যটা রেখে যান। আর সমাজকে, দেশকে এবং বিশ্বকে অতি অবশ্যই কিছু আপনার নিদর্শন রেখে যান। এই প্রকৃতি আপনাকে বড় হতে সাহায্য করেছে, এই প্রকৃতিকেও কিছু দিয়ে যান, যেটা আমাদের কাছে সবচেয়ে বিশেষ প্রয়োজন। আজ আমার লেখনীতে আমি চেষ্টা করি আমি সেইটাকে তুলে ধরার, কেননা শুদ্ধ বাতাস আমাদের দরকার, আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার দরকার। আমাদের নেক্সট প্রজন্ম, আমাদের নাতি নাতনিরা যে বড় হবে, তারা যেন একটা সুষ্ঠু পরিবেশে, শান্ত পরিবেশে থাকে। এইটাই আমার সবার কাছে বিনীত অনুরোধ রইল। সেই কৃষ্ণের অমোঘ বাণী গীতায়, মা ফলেষু কদাচন, আর বিবেকানন্দের এক বাণী, পৃথিবীতে যখন এসেছিস কিছু একটা দাগ রেখে যা। এই দুইকে দুই হাতে সম্বল করে এগিয়ে চলেছেন আমাদের কবিবন্ধু। আজকে সেই চেতনা ছড়িয়ে দিলেন, সেই ডাক সকলকে দিলেন, আগামী দিনে একটি সুস্থ সবল, একটি অসুখহীন একটি পৃথিবী তৈরি করার জন্য যা আমরা রেখে যেতে পারি আগামী প্রজন্মের কাছে একটি উপহার স্বরূপ। শুধু দর্শকবৃন্দ, আজকে সময় শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে আসুন আমরা আপনারা সকলে মিলে আমাদের কবিবন্ধুর দীর্ঘ সুস্থ সাহিত্য জীবনের কামনা করি এবং এই আশা রাখি আবারও ভবিষ্যতে যদি কোনো দিন আমরা এই রকমভাবেই তাকে কাছে পেতে চাই, তিনি যেন আমাদের ডাকে সাড়া দিয়ে এভাবেই আমাদের মাঝে এসে হাজির হন। ভালো থাকুন, সুস্থ সাহিত্যে থাকুন। নমস্কার, শুভরাত্রি।